ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেফতার করা হয়েছে। গেল এপ্রিলে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের এক হওয়া নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এবার দীনেশ ত্রিবেদীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা ব্যাখ্যা বিশ্লেষণ। বাংলাদেশ কি তার স্বাধীন অস্তিত্ব হারাতে চলেছে, নাকি পর্দার আড়ালে ঘটছে অন্য কোনো বড় চুক্তি? নতুন ভারতীয় হাইকমিশনারের একটি মাত্র মন্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ভারত ও বাংলাদেশ এক হয়ে যাওয়া ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? এই প্রশ্ন তুলে এবার সরাসরি প্রশ্ন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। বাংলাদেশকে নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্য নিয়ে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অধ্যাপক ডক্টর মির্জা গালিবও। তিনি বলেন, কাজের কাজ না করে আলগা পীড়িত দেখিয়ে কোনো লাভ নেই। সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না, এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। বাংলাদেশ ও নেপাল, ভুটান, পাকিস্তান, মিয়ানমার সহ বাংলাদেশের পার্শ্ববর্তী সকল দেশকে একত্রিত করে ভারতের উগ্রবাদী বিজেপির নেতারা অখণ্ড ভারত করার ঘোষণা বিভিন্ন সময় দিয়েছেন, যেটা বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী সকল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং ভারতীয় এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতাদের ঘোষণার কারণে বিভিন্ন সময় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় এবার ভারতীয় এজেন্ট, ভারতীয় গুপ্তচর দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ এবং ভারতকে একত্রিত করে অখণ্ড ভারত করার ঘোষণা দিয়েছেন, যে বিষয় নিয়ে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখন প্রতিবাদ শুরু করেছেন এবং আওয়াজ তুলতে শুরু করেছেন। যেই কারণে এবার বাংলাদেশ ও ভারতকে একত্রিত করে অখণ্ড ভারত করার ঘোষণা দিয়ে এবার ভারতীয় গুপ্তচর, ভারতীয় এজেন্ট দীনেশ ত্রিবেদী গ্রেফতার হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ভারতীয় গুপ্তচর, ভারতীয় এজেন্ট বাংলাদেশে এসে বাংলাদেশ ও ভারতকে একত্রিত করে অখণ্ড ভারত করার ঘোষণা দেওয়ায় যে সে গ্রেফতার হয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের পকেট কেটে ভারতের পকেট কিভাবে সমৃদ্ধ করে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের আকাশচুম্বী একটি কর্পোরেট ভবনের 17 তলার একটি কক্ষ। চারপাশের বিশাল কাচের দেয়াল ভেদ করে শহরের নিভু নিভু আলোগুলো ঘরের ভেতর এক মায়াবী কিন্তু গুমোট ছায়া তৈরি করেছে। কক্ষটির ভেতরে চামড়ার দামি রিভলভিং চেয়ারে বসে আছেন রাঘব। তার সামনে রাখা ম্যাকবুকের স্ক্রিনে কিছু সাংকেতিক নম্বর আর ডলারের হিসাব দ্রুত ওঠানামা করছে। তিনি কফিতে শেষ চুমুক দিয়ে কিবোর্ডে একটি এন্টার বাটন চাপলেন। মুহূর্তের মধ্যে হুন্ডির এক অন্ধকার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বুক থেকে কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাচার হয়ে চলে গেল ভারতের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে। রাঘব কোনো আন্তর্জাতিক হ্যাকার নন। তিনি এই ভবনে অবস্থিত একটি নামকরা টেক্সটাইল বাইং হাউসের শীর্ষ কর্মকর্তা বা কান্ট্রি হেড। তিনি এই দেশে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, দামি গাড়ি হাঁকান এবং সপ্তাহান্তে গলফ খেলেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন অবৈধ অনুপ্রবেশকারী। তার পাসপোর্টে থাকা ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 4 বছর আগে। তার কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। তিনি বাংলাদেশ সরকারকে 1 টাকাও আয়কর দেন না। তবুও তিনি দিব্যি এই দেশের কর্পোরেট খাতের অন্যতম শীর্ষ একটি পদে বসে আছেন। রাঘব একা নন। রাতের এই নীরব প্রহরে ঢাকার বুকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কিংবা গাজীপুরের টেক্সটাইল জোনগুলোতে এমন হাজার হাজার রাঘব ঘাপটি মেরে বসে আছে।
তারা সীমানার কাঁটাতার পেরিয়ে আসা কোনো দরিদ্র কৃষক নয়, তারা হলো শ্বেতশুভ্র কর্পোরেট পোশাক পরা একদল নীরব লুণ্ঠনকারী, যারা প্রতিদিন বাংলাদেশের অর্থনীতিকে কুরে কুরে খাচ্ছে। সরকারি হিসাব বলছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 25,000 বিদেশি নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 8,500। তারা অবৈধভাবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কিন্তু যারা মাঠ পর্যায়ে বাস্তবতার খবর রাখেন তারা জানেন যে এই 8,500 সংখ্যাটি আসলে হিমশৈলের চূড়া মাত্র। প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ, এমনকি কয়েক ডজন গুণ বেশি। কিভাবে এত বিপুল সংখ্যক বিদেশি, বিশেষ করে ভারতীয় নাগরিক এই দেশে অবৈধভাবে শেকড় গাড়ল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গত 15 বছরের রাজনৈতিক ইতিহাসের দিকে। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে একটি অলিখিত এবং অঘোষিত ইজারা দেওয়া হয়েছিল। সেই ইজারার সুযোগ নিয়ে ভারত থেকে হাজার হাজার মানুষ ট্যুরিস্ট, বিজনেস বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা আসে ঠিকই, কিন্তু তাদের ফেরার কোনো নাম থাকে না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা অত্যন্ত বুক ফুলিয়ে এই দেশে থেকে যায়। তৎকালীন প্রশাসনের নীরবতা এবং তোষণ নীতির কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এদের টিকিটিও ছুঁতে সাহস পেত না। এভাবেই বাংলাদেশের কর্পোরেট জগৎ, তৈরি পোশাক খাত, টেক্সটাইল, বাইং হাউস, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন বড় বড় এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আসনগুলো ধীরে ধীরে চলে যায় ভিনদেশী, বিশেষ করে ভারতীয়দের দখলে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে তা কোনো সাধারণ ক্ষতি নয়। এটি একাধারে অর্থনৈতিক রক্তক্ষরণ এবং অন্যদিকে সামাজিক বঞ্চনার এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ যুব সমাজ যখন পাবলিক লাইব্রেরিতে রাত জেগে পড়াশোনা করছে, যখন তারা একটি সম্মানজনক চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তখন তাদের চোখের সামনে দিয়েই দেশের টেক্সটাইল ও কর্পোরেট খাতের শীর্ষ পদগুলো ভিনদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের তরুণরা পাচ্ছে না মেধার সঠিক মূল্যায়ন, কারণ মালিকপক্ষ অনেক সময়ই একটি অলিখিত সিন্ডিকেটের চাপে বা অহেতুক মোহের বশবর্তী হয়ে এই ভারতীয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে। সবচেয়ে ভয়াবহ দিকটি হলো এদের আর্থিক লেনদেনের প্রক্রিয়া। যেহেতু এদের কোনো বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই, তাই এরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারে না। এরা পুরোটাই নির্ভর করে হুন্ডি বা বিভিন্ন অবৈধ চ্যানেলের উপর। প্রতি বছর এই অবৈধ ভারতীয় নাগরিকরা তাদের আয়ের বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পড়ছে এক চরম এবং অনাকাঙ্ক্ষিত চাপ। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় এরা বাংলাদেশ সরকারকে 1 পয়সাও ট্যাক্স বা আয়কর দেয় না। ফলশ্রুতিতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। এটি শুধু লুণ্ঠন নয়, এটি হলো একটি রাষ্ট্রের পকেট কেটে অন্য রাষ্ট্রকে সমৃদ্ধ করার এক পরিকল্পিত ছক। শুধু অর্থনীতি নয়, এই অবৈধ নাগরিকরা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। লিগ্যাল বা বৈধ ডকুমেন্টস ছাড়া বসবাসকারী এই নাগরিকদের একটি অংশ প্রায়শই বিভিন্ন জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সাইবার ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। যেহেতু তাদের কোনো সঠিক ডাটাবেস বা ট্র্যাকিং সিস্টেম নেই, তাই অপরাধ করার পর এরা খুব সহজেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এদের চিহ্নিত করা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন, কারণ কাগজে কলমে এই দেশে এদের কোনো অস্তিত্বই নেই। এরা যেন ভুতুড়ে নাগরিক। এরা অপরাধ করে, টাকা পাচার করে এবং ধরা পড়ার বিন্দুমাত্র ভয় ছাড়াই এই দেশে দিনের পর দিন বিলাসবহুল জীবন কাটায়। এবার আসি পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং ভূরাজনৈতিক দিকটিতে। সীমান্তের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত বিপরীতমুখী দৃশ্য। ভারত প্রতিনিয়ত তাদের সীমান্ত দিয়ে বিভিন্ন মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিন বা জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে বন্দুকের ভয় দেখিয়ে তারা নিরীহ মানুষকে কাঁটাতারের এপারে পাঠানোর নোংরা খেলায় মত্ত। কিন্তু ঢাকা কি সেই একই পথে হাঁটছে? না, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার অত্যন্ত পরিপক্ক এবং নিয়মতান্ত্রিক একটি কূটনৈতিক পথ বেছে নিয়েছে। বাংলাদেশ চায় আন্তর্জাতিক আইন এবং প্রোটোকল মেনে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে এই বৈধ ভারতীয় নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বা হস্তান্তর করতে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারতকে বেশ কয়েকটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ঢাকা পরিষ্কার ভাষায় দিল্লিকে জানিয়েছে, আপনাদের হাজার হাজার নাগরিক আমাদের দেশে অবৈধভাবে অবস্থান করছে, তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু নয়াদিল্লির সাউথ ব্লক কি করছে? তারা বাংলাদেশের এই চিঠিগুলোকে আক্ষরিক অর্থেই পাত্তাই দিচ্ছে না। তারা এই চিঠিগুলোর কোনো জবাব দেয় না। এখানেই ভারতের আসল হিপোক্রেসি বা দ্বিমুখী নীতি ফুটে ওঠে। একদিকে তারা নিজেদের দেশে বসবাসরত কথিত বাংলাদেশিদের ঘাড় ধরে পুশিন করার নামে সীমান্তে অস্থিরতা তৈরি করছে, আর অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত নিজেদের দেশের অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ ভূমিকা পালন করছে। ভারত আসলে চায় তাদের এই কর্পোরেট দালালরা এবং অবৈধ কর্মীরা যুগের পর যুগ বাংলাদেশের ভেতরে বসে থাক। তারা এদেশ থেকে কোটি কোটি ডলার হুন্ডি করে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করুক আর বাংলাদেশের মেধা ও রিজার্ভকে শুকিয়ে মারুক। রাত এখন 2:30। গুলশানের সেই কর্পোরেট ভবনের 17 তলায় রাঘব হয়তো এখনো শান্তিতে ঘুমাচ্ছেন।
কিন্তু তার এই শান্তির ঘুম আর বেশি দিন টিকবে না, কারণ শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশেষ সেলে আজ রাতেও কাজ চলছে। টেবিলের ওপর রাখা আছে একটি রেড ফোল্ডার। ফোল্ডারটির নাম অপারেশন ক্লিন আপ কর্পোরেট ইলিগ্যালস। সরকার বুঝতে পেরেছে শুধু কূটনৈতিক চিঠি দিয়ে সাউথ ব্লকের কুম্ভকর্ণের ঘুম ভাঙানো যাবে না। ভারতের এই দ্বিমুখী নীতির মোক্ষম জবাব দেওয়ার সময় এসে গেছে। যদি দিল্লি তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ না নেয়, তবে ঢাকাকে এবার অন্য ভাষায় কথা বলতে হবে। সংশ্লিষ্ট মহলে জোর গুঞ্জন চলছে খুব শিগগিরই বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো টেক্সটাইল, বাইং হাউস এবং কর্পোরেট সেক্টরগুলোতে এক সাঁড়াশি চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে। যাদের বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই, তাদের সরাসরি গ্রেপ্তার করে জেলে ঢোকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে ঢাকা কেবল চিঠি পাঠাতে পারে, অ্যাকশন নিতে পারে না। তারা হয়তো ভুলে গেছে বর্তমান সরকার আর সেই পুরনো আপোষকামী সরকার নয়। একটি রাজনৈতিক ও কূটনৈতিক থ্রিলার যেন তার সবচেয়ে চরম এবং রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। যেদিন ঢাকার কর্পোরেট পাড়াগুলো থেকে শত শত অবৈধ ভারতীয় নাগরিককে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হবে, সেদিন সাউথ ব্লকের ওই অহংকারী মুখগুলোতে কি অভিব্যক্তি ফুটে উঠবে। তারা পুশিন করার ভয় দেখাচ্ছিল, এবার বাংলাদেশ দেখাবে কিভাবে আইনের শাসন প্রয়োগ করে ঘাট ধরে অবৈধদের বের করে দিতে হয়। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা ব্যাখ্যা বিশ্লেষণ। বিশেষ করে ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রকৃত অর্থ কী তা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন। তার ভাষায়, ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন? সরকারের উচিত তার কাছে এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র। একইভাবে ভারতও একটি স্বাধীন দেশ। ফলে দুই দেশের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, এমন সংবেদনশীল বিষয়ে অস্পষ্ট মন্তব্য জনমনে বিভ্রান্তি ও অস্বস্তি তৈরি করতে পারে। জামাত আমির আরও বলেন, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব গ্রহণের শুরুতেই যদি এমন বক্তব্য আসে, তাহলে তার ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই বিষয়টি দ্রুত সুরাহা হোক। ভারতীয় গুপ্তচর, ভারতীয় এজেন্ট, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে প্রবেশ করে যেই সমস্ত বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে প্রবেশ করে তিনি বাংলাদেশের মাটিকে বাংলাদেশের মনে হচ্ছে না, তার কাছে এটা ভারত মনে হচ্ছে। এবং তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারত একত্রিত হয়ে গেলে গোটা বিশ্বের কাছে সকলে আমরা শক্তিশালীভাবে দাঁড়াতে পারবো এবং কেউ আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। অথচ আমরা তো দেখছি যে ভারতের যে সমস্ত নাগরিকরা আছে, ভারতের যেই সমস্ত মুসলমানরা আছে, তারাই তো নিরাপদে জীবনযাপন করতে পারছে না। বিশ্বের অন্য দেশের কাছে বা অন্য মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো তো দূরের কথা, নিজের দেশের, নিজের মাতৃভূমিতে, নিজের জায়গায়, নিজের বাড়িতে সেখানে নিরাপদের সাথে বসবাস করতে পারছে না এবং জীবনযাপন করতে পারছে না এবং নিরাপদের সাথে কেউ বেঁচে থাকতে পারছে না। তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করে বিভিন্নভাবে তাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। অথচ এই ভারতীয় গুপ্তচর, ভারতীয় এজেন্ট সে বাংলাদেশে এসে বলছে যে বাংলাদেশ ভারত এক হয়ে যাবে। বাংলাদেশের মানুষের প্রতি তোদের যদি দরদ থাকে, তাহলে প্রথম তোরা ভারতের যেই সমস্ত নাগরিক আছে, যারা সেখানের বৈধ নাগরিক, যাদের মাতৃভূমি সেটা, তাদেরকে প্রথমে বৈধভাবে, তাদেরকে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করার সুযোগ প্রথমে তৈরি করে দিন। তারা শান্তিপূর্ণভাবে নিরাপদের সাথে সেখানে যেন বসবাস করতে পারে। তারা প্রথমে যদি সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং তাদেরকে যদি তোমরা নিরাপদের সাথে, বাংলাদেশে যেরকমভাবে সকল ধর্মের মানুষ নিরাপদের সাথে জীবনযাপন করে এবং নিরাপদের সাথে বাংলাদেশে বসবাস করে, কারণ তারা বাংলাদেশের নাগরিক, এজন্য তাদের অধিকার সম অধিকার। বাংলাদেশের মুসলমানদের যে অধিকার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষদেরও সেই অধিকার। সুতরাং ভারতের যে সমস্ত মুসলমানরা আছে, তাদেরকেও তোমরা আগে সেই অধিকারটুকু দাও। সেই অধিকার দিয়ে এরপরে তোমরা বাংলাদেশের মানুষদের জন্য দরদ দেখাতে এসো। তাহলে বুঝবো যে না, আসলেই তোমরা মানুষের পাশে দাঁড়াতে চাও।
আর তোমরা একদিকে সীমান্তে গুলি করে বাংলাদেশি মানুষ মারবে, অন্যদিকে ভারতের মুসলমানদেরকে নির্যাতন করবে, আবার অন্যদিকে এসে বলবে যে আমরা বাংলাদেশের মানুষের সাথে খুব গভীর সম্পর্ক করতে চাই। এটা তো অসম্ভব। তো দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।